সদ্য বিবাহিত এক দম্পতি হানিমুনে ঘুরতে আসে মালদ্বীপ। তবে সাথে করে নিয়ে আসে এক সুন্দরী হানিমুন ফটোগ্রাফারকে, যেই ফটোগ্রাফারের সাথে আবার ছিল ছেলেটির অবৈধ সম্পর্ক। নতুন বউয়ের সাথে হানিমুনে এসেও সে লুকিয়ে লুকিয়ে ওই ফটোগ্রাফারের সাথেই তার পরকীয়ার সম্পর্ক চালিয়ে যায়। তবে এসবের মধ্যে হঠাৎই একদিন ছেলেটির লাশ পাওয়া যায় সমুদ্র পাড়ে। কিন্তু কে খুন করলো তাকে? তার বউ কি তার পরকীয়ার সম্পর্ক জানতে পেরেই তাকে খুন করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেটাই দেখব আজকের গল্প হানিমুন ফটোগ্রাফারে। গল্পের শুরুটা হয় মালদ্বীপে, যেখানে কিছু মানুষ খেলা করছিল। ঠিক তখনই সেখানে একটা মেয়ে দেখতে পায় বালির নিচে কারো পা। এটা দেখেই তো সে ঘাবড়ে যায়, আর এরপরই সেখানে চলে আসে পুলিশ আর পুরো জায়গাটা ঘেরাও করে ফেলে। আর এই ক্রাইম স্পটের ছবিও তুলতে থাকে। দৃশ্য চলে যায় এখান থেকে 3 দিন আগে, আর আমরা ফ্লাইটে আম্বিকা নামের একজন মেয়েকে দেখি। এই আম্বিকা হলো একজন হানিমুন ফটোগ্রাফার, তাই সে আজ মালদ্বীপে যাচ্ছে এক কাপলের হানিমুন ফটোগ্রাফার হয়ে। আর সেই কাপলদের নাম জায়া এবং আধির। তো জায়াকে দেখে বোঝাই যায় যে সে একেবারেই পছন্দ করে না আম্বিকাকে, কারণ আধির একটু বেশি সুইটলি কথা বলছিল তার সাথে। আর এটা দেখে স্বাভাবিকভাবেই তার ভালো লাগে না, আর এটাই হয়তো আম্বিকাকে অপছন্দ করার কারণ। যাই হোক, তো মালদ্বীপ পৌঁছে যখন জায়া আর আধির দুজন মিলে জিপে করে মালদ্বীপের রিসোর্টের উদ্দেশ্যে আসছিল, ঠিক তখনই দেখা যায় হুট করেই একজন মহিলা এসে আধিরকে থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, তুই একটা খুনি। তোর কোম্পানির ওষুধের জন্য আমার বোন মাত্র 26 বছর বয়সেই নিজের প্রাণ দিয়ে দিয়েছে। এত বড় একটা খুনি হয়েও তুই কিভাবে এত খুশি? তুই কিভাবে এত আনন্দ করে ঘুরে বেড়াচ্ছিস? তো এসব দেখে তারা খুবই অবাক হয়ে যায়। এরপরই জায়ার লোক ডেকে ওই মহিলাকে এখান থেকে বিদায় করে। কিন্তু কেন যেন জায়ার এই সব কথায় কিছুই যায় আসে না। তবে এই সব কথা শুনে আম্বিকার একটু অদ্ভুত লাগে, কারণ একটা মানুষ এসে হুট করেই কাউকে কেন খুনি বলবে? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। কিন্তু সে যেহেতু একটা কাজে এসেছে, তাই সে তাদেরকে কোনো পাল্টা প্রশ্নই করে না, একেবারেই চুপচাপ থাকে। যাই হোক, এরপরই তারা রিসোর্টে চলে আসে আর তাদের রুমে চলে যায়। আম্বিকার এখানে রেহেন নামের একজনের সাথে দেখা হয়। তো এখানে দেখা যায় আম্বিকা নিজের রুমে এসেও কোনোভাবে রেস্ট নিতে পারছিল না, কারণ তার মাথায় বারবার ওই মহিলার বলা কথাগুলোই ভাসছিল। সে ভাবতে থাকে ব্যাপারটা কি, সে কেন আধিরকে এইভাবে ব্লেম দিচ্ছে। তাই এবার সে উঠে অনলাইনে সার্চ করে আর দেখতে পায় আধির ইরানির বাবা রমেশ ইরানির কোম্পানি ডায়াবেটিসের ওষুধ বানায়, আর সেই ওষুধ খেয়েই মানুষের অস্বাভাবিকভাবে হার্ট অ্যাটাক হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোম্পানির কোনো জবাবদিহিতা নেই, তারা একেবারেই মুখে কুলু পেটে আছে। তো বর্তমানে এই কোম্পানির সিইও হচ্ছে আধির। তাদের ওষুধ খেয়ে মানুষ এইভাবে মারা যাচ্ছে, অথচ সে এসেছে তার স্ত্রীকে নিয়ে হানিমুন করতে। যা দেখার পর আম্বিকার খুবই অস্বস্তি ফিল হচ্ছিল যে সে কাদের পাল্লায় পড়ল। যাই হোক, এরপর আমরা 3 মাস আগের দৃশ্য দেখি, যখন আম্বিকা জায়া এবং আধিরের বিয়ের ছবি তুলছিল। তো আধিরের একার কিছু ছবি তোলার পরই আধির সেগুলো দেখে বলে, বাহ, আজ পর্যন্ত কেউ আমার এত সুন্দর ছবি তুলতে পারেনি, ছবিগুলো দারুণ হয়েছে। আম্বিকা বলে, দেখো, আমি কিছু করিনি, আসলে এই ক্যামেরাই হয়তো তোমাকে বেশি পছন্দ করেছে। তো এই সব কথার পরই দেখা যায় হুট করেই আম্বিকা এবং আধির অনেক বেশি কাছাকাছি চলে আসে। বর্তমানে আম্বিকা এই সবই ভাবছিল। তো তখনই সেখানে আধির চলে আসে আর বলে, আমি কিছু কথা বলতে চাই। আম্বিকাও তখন তাকে ভেতরে আনে আর তাকে অন্য কিছু কথা বলে ওই রাতের ঘটনাটা ইগনোর করতে চায়। সে কোনোভাবেই এই জায়গায় এসে ওই সব কথা বলতে চাচ্ছিল না। কিন্তু আধির বলে, আম্বিকা, আমি আমাদের সেই রাতের ব্যাপারেই কথা বলতে এসেছি। এই কথা শুনে আম্বিকা তাকে বলতে থাকে, আধির প্লিজ, তুমি বিবাহিত, এইসব কথা তোমার মুখে এখন মানায় না, তাই দয়া করে এই সব নিয়ে এখন অন্তত কথা বলো না। তখন আধির বলে, দেখো, আমি জানি, কিন্তু আমি কিছুতেই তোমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারছি না। আমার চোখে বারবার তোমার ছবি ভাসছে, আমি কি করব বলো? আম্বিকা তখন তাকে বোঝায় যে, আধির দেখো, সেই রাতে আমাদের মধ্যে যা হয়েছে তা একটা ভুল ছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, তাই আমি কি করেছি কিছুই জানি না। তবে আমরা সেই একই ভুল আবারও করতে পারবো না। আমি কারো ঘর সংসার ভাঙতে পারবো না, এটা জায়ার সাথে অন্যায় করা হবে, যা আমি চাই না। তখন আধির বলতে থাকে, তোমার কি মনে হয় আমি জায়াকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি? আমি তাকে খুশি মনে বিয়ে করেছি?
আম্বিকা তখন বলে, আধির প্লিজ নিজের দোষ ঢাকার জন্য এইসব কথা বলো না। আধির তখন বলে, আচ্ছা তুমি জায়ার ব্যাপারে বলছো, তার অন্যায়ের ব্যাপারে তুমি জানো? সে বিয়ের আগে ইচ্ছে করেই প্রেগন্যান্ট হয় যাতে করে আমাকে বিয়ের জন্য ফোর্স করতে পারে। তারপর সে বিয়ের কিছুদিন আগে আবার বাচ্চাটাকে অ্যাবর্ট করে দেয়, কারণ সে জানে বিয়ে তো আর ভাঙবে না। এখন বলো সে কতটা জঘন্য রকমের মেয়ে। আমি তার সাথে থেকেছি, আমি জানি। তাই আমাদের মধ্যে এমনিতেও কোনো আবেগ নেই, যা আছে সবটাই ব্ল্যাকমেইলিং। তো এখানে তুমি আলাদা করে কি খারাপই বা করতে পারবে? আমাদের মধ্যে অলরেডি অনেক কিছুই খারাপ হয়ে আছে। আম্বিকা তখন বলে, আম সরি আধির, আমি এত কিছু আসলেই জানতাম না। তো তারপরে আধির আম্বিকাকে জড়িয়ে ধরে, আর এই সবই কেউ একজন দূর থেকে নজরে রাখছিল। তো এরপর পরদিন আবারও আম্বিকা তাদের ছবি তুলতে বের হয়। সেখানেই রিহেন এসে বলে, আরে আপনি কি এখানে ঘুরতে আসেননি, নাকি শুধু এদের ছবি তুলতে এসেছেন? এত সুন্দর জায়গা, একটু ঘুরেও তো দেখতে পারেন, শুধু কি কাজই করবেন? আম্বিকা বলে, আসলে সেটাই, আমি এখানে এসেছি শুধুমাত্র এদের ছবি তুলতে। এরা এখানে হানিমুনে এসেছে আর আমি তাদের হানিমুন ফটোগ্রাফার, তাই এছাড়া আমার আর গুরুত্বপূর্ণ কোনো কাজই নেই। রিহেন তখন বলে, বাহ, এরকমও হয় নাকি? সত্যিই জানতাম না। তো আমি হচ্ছি রিহেন, আর তুমি? আম্বিকাও তখন রিহেনকে তার নাম বলে। এরপর সে বলে, আচ্ছা আমি তো এখানে কাজ করতে এসেছি, আর তুমি কি করতে এসেছো? তুমি সাগরের পানিতে এনজয় করবে না? রিহেন বলে, আসলে আমিও একটা কাজেই এসেছি কোম্পানির থেকে, তবে ধীরে ধীরে সবই করা হবে। তো এরপরই আধির চলে আসে আর রিহেনের সাথে পরিচিত হয়। রিহেন আধিরকে বলে, আম্বিকা বলল সে তোমাদের হানিমুন ফটোগ্রাফার হয়ে এসেছে। সত্যিই আম্বিকার জব নিয়ে আমি খুব জেলাস। কাপলদের সাথে কত জায়গায় সে ঘুরতে পারে। আর ভাই, তুমিও তো ভালোই টাকা খরচ করছো। অবশ্য আমার মনে হয় যদি টাকা থাকে তাহলে সেটা ইচ্ছে মতো খরচ করা উচিত, তাই না? আধির তখন বলে, হ্যাঁ আমিও সেটাই করি। তো তারপরে আম্বিকা তাদেরকে সাগরের মধ্যে কিছু ছবি তোলার কথা বলে, কিন্তু জায়া লাইফ জ্যাকেট পরতে রাজি ছিল না, তাই সেটা ছাড়াই তারা সাগরে যায় ডাইভিং করতে। আধির তখন দূর থেকে দেখে আম্বিকা রিহেনের সাথে বেশ হেসে হেসে কথা বলছে, যা দেখে আধিরের তো খুব রাগ হয়। আর তখনই তাদের বোট উল্টে যায়, তাই জায়াও ডুবে যায়। আর সেই সময়ই জায়াকে বাঁচাতে পানিতে নামে আম্বিকা। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আম্বিকা তাকে ঠিকই পেয়ে যায়। আধির তখন জায়াকে পেয়ে তাকে নিয়ে কেয়ার না করে আগে বলতে থাকে, চলো তেমন কিছুই হয়নি, আমরা ছবি তুলে নেই, মন খারাপ করতে হবে না। তো এই সব করা শেষে রাতে রিহেন আসে আম্বিকার কাছে আর তাকে বলে, একটা ক্লাব আছে, সেখানে খেলতে যাবে নাকি? যেহেতু আধির আগে থেকেই তার উপর জেলাস, তাই সে এবার রেগে যায় আর বলতে থাকে, এতই যখন শখ তখন আমার সাথে আসো, একটা ম্যাচ খেলি। যদি তুমি জিতে যাও তাহলে আমার হাতের দামি ঘড়িটা তোমার। রিহেন যদিও এসব করতে চাইছিল না, তবে আধির তাকে খুব জোর জবরদস্তি করতে থাকে, তাই সেও খেলতে বাধ্য হয়। তো ক্লাবে যখন জায়া আর আম্বিকা ড্রিঙ্ক করছিল, তখনই জায়া আম্বিকাকে বলে, ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আসলে আধির কখনোই বদলাবে না। হানিমুনে এসে সে নিজের স্ত্রীকে সময় না দিয়ে একজন অপরিচিত লোকের সাথে বোকা বোকা গেম খেলায় ব্যস্ত। সে এরকমই করে সব সময়। এসব করার কি খুব দরকার ছিল? এমনকি আমার যখন মিসক্যারেজ হয় তখনও সে ছিল কেয়ারলেস, আমার প্রতি তার কোনো খেয়ালই ছিল না। তো এই সব কথা বলতে বলতেই জায়া থেমে যায়, আর আম্বিকাও তো এই কথা শুনে একেবারেই শকড হয়ে যায়, কারণ আধির তো তার কাছে আর এক কাহিনী বলেছে। এখন সে কোনোভাবেই বুঝতে পারে না সে কি আধিরকে বিশ্বাস করবে নাকি জায়াকে। এদের মধ্যে আসলে রহস্যটা কি সেটাও আম্বিকা ধরতে পারছে না। যাই হোক, তো অন্যদিকে রিহেনের সাথে গেমে হেরে যায় আধির, আর পরে আম্বিকাও সেখান থেকে বেশ বিরক্ত হয়ে চলে আসে ওয়াশরুমে। সে একটু ফ্রেশ হতে চাচ্ছিল, তবে দেখা যায় সেখানেও হঠাৎ করেই আধির চলে আসে, আর বলা নেই কওয়া নেই এসেই তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে, যা আম্বিকার একেবারেই পছন্দ হয় না। তাই আম্বিকা তাকে অনেক অপমান করতে থাকে, আর তার কাছ থেকে অপমানিত হয়ে সেখান থেকে সে বেরিয়ে আসে আর জায়াকেও সেখান থেকে যেতে বলে। এদিকে রিহান আর আম্বিকা এসে বসে একটা গানের আসরে, আর ওইদিকে রুমে আধির নিজেকে আয়নায় দেখছিল এবং রাগ করছিল আম্বিকার কথা ভেবে। তো আম্বিকা যখন রিহানের সাথে বসে আকাশে বাজি ফুটতে দেখছিল, তখনই সে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। এরপর তার চোখ খুলে পরদিন সকালে। এটাই হচ্ছে বর্তমান সময়, অর্থাৎ যেদিন ক্রাইমটা হয়। তো আম্বিকা ঘুম থেকে উঠেই দেখে তার কপালে কিসের যেন আঘাতের দাগ। সে নিজেও জানে না এটা সে কিভাবে পেল। তো মোবাইল অন করেই সে দেখতে পায় তার নাম্বার থেকে
আধিরকে মেসেজ করা হয়েছে যে তুমি কি আমার রুমে আসবে দেখা করতে। আম্বিকা তো এই মেসেজটা দেখে এত অবাক হয় যেন এটা সে করেনি। তো তখনই আম্বিকার কাছে কল আসে জায়ার, আর সে এসে দেখে জায়া খুব কান্না করছে। আর বাইরে এসে দেখতে পায় বালির নিচে চাপা পড়ে আছে আধিরের লাশ। আর আমরা গল্পের শুরুতে যেই মানুষের পা দেখেছি সেটা ছিল আসলে আধিরেরই। তো এইভাবে হঠাৎ করে আধিরের মৃত্যু দেখে মারাত্মকভাবে শকড হয়ে যায় আম্বিকা, যে হুট করে কি হয়ে গেল এখানে। তো কিছু সময় পরই অজয় নামের একজন অফিসার আসে এই কেসের জন্য। অজয় জায়া এবং আম্বিকাকে নিয়ে বসে কথা বলতে। সে জায়াকে বলে, আপনি তো শেষ আধিরকে জীবিত দেখেছিলেন তাই না? জায়া বলে, হ্যাঁ। পাপ থেকে আসার পরই আধির কেমন যেন অস্থির ছিল। সে একটানা ড্রিঙ্ক করেই যায়। পরে মাঝরাতে উঠে দেখি সে বমি করছে। পরে আবারও সে ড্রিঙ্ক করতে বেরিয়ে যায়। আমি বারবার মানা করলেও সে আমার কোনো কথাই শোনে না। আমি যদি সত্যিই তাকে আটকাতে পারতাম তাহলে হয়তো আজ সে এইভাবে মারা যেত না। অজয়ের পর আম্বিকাকে বলে, আর আপনি কোথায় ছিলেন? এখন আম্বিকা তো নিজেই জানে না কাল রাতে হঠাৎ করেই তার সাথে কি হয়েছে। তাই সে আমতা আমতা করছিল আর বলছিল, আমি আসলে তাদের সাথেই ছিলাম। তারপর পাপ থেকে বাইরে আসার পর আমি আমার বন্ধুর সাথে সময় কাটাতে চাই। ওই সময়ে একজন অফিসার এসে অজয়কে বলে, স্যার আমি ভিকটিমের মোবাইল পেয়েছি, তবে তাতে পানি ঢুকে তা অকেজো হয়ে গেছে। এই কথা শোনার পরই আম্বিকা ভয় পায়, কারণ তার মেসেজের জন্য সে ফেসে যেতে পারে। তবে সে তো নিজেও জানে না তার মোবাইল থেকে ওই মেসেজটা আধিরকে কে পাঠিয়েছে। যাই হোক, তো এরপর অজয় ওই অফিসারকে বলে, সমস্যা নেই, আধিরের ওই মোবাইলটা দামি মোবাইল, তাই আমরা এটা রিকভার করতে পারবো। এরপর সে আম্বিকা এবং জায়াকে বলে, আপনাদের দুজনের সাথে পরে আবারও কথা হবে, আজকের মতো আমি আসছি। এই বলেই সে চলে যায়। আম্বিকার পর রিসেপশনে এসে বলে, আমি একজনের রুম নাম্বার চাই যার নাম রিহেন। তো রিসেপশনের মহিলা বলে, সরি ম্যাম, এটা আমাদের পলিসির বাইরে, আপনাকে আমি এটা বলতে পারবো না। এটা শুনে আম্বিকা বলে, দেখুন আমি জানি, কিন্তু আমার মাথা এমনিতেই কাজ করছে না, কারণ কাল রাতে আমার সাথে কি হয়েছে আমি কিছুই জানি না, আমার কোনো কিছু মনে নেই। আর আজ সকালে উঠেই দেখছি আমার সাথের একজনের হঠাৎ মৃত্যু, তাই আমি ভালোই ভালোই বলছি আমাকে ওই রুম নাম্বারটা দিয়ে দিন। তখন রিসেপশনের মহিলা চেক করে বলে, কিন্তু এই নামে তো কেউই আসেনি। এখন এই কথা শোনার পর তো বেশ চমকে যায় সে, কারণ সে তো এই নামের বাইরে আর কিছুই জানতো না। তো এরপরই অজয় আবারও এসে জায়াকে বলে, পুলিশ আর ডাক্তার তো বলছে এটা সাধারণ অ্যাক্সিডেন্টের কেস, আগেও এখানে এইভাবে মানুষ মারা গিয়েছে, তাদের মধ্যে পোস্টমর্টেম করে কোনো অস্বাভাবিক কারণই পাওয়া যায়নি। তো এখন তারা কি করতে চায়? জায়া তখন বলে, আমি তার বডি বাড়ি নিয়ে যেতে চাই। তো সেই মতো বডি নিয়ে তারা চলে আসে ইন্ডিয়া। আধিরের মা তো তার ছেলের এই অবস্থা দেখে একেবারে কান্নায় ভেঙে পড়ে, আর সে তার স্বামীকে বারবার বলতে থাকে, আধির তো সাঁতার জানতো, তাহলে তার কিভাবে এসব হতে পারে? কিছুতেই সে পানিতে ডুবে মারা যেতে পারে না। আমি চাই তার পোস্টমর্টেম করা হোক, আমার যতই কষ্ট হোক আমি আমার ছেলের ন্যায় বিচার চাই। অন্যদিকে টিভি নিউজে শুরু হয়ে যায় আধিরকে নিয়ে বলা বলি। তো পুলিশ পোস্টমর্টেম রিপোর্ট চেক করে দেখে বিষ পাওয়া গিয়েছে আধিরের বডিতে। এই ব্যাপারে আগেই পুলিশ অফিসার জানায় আধিরের মা বাবাকে, আর এই কেসটা এখন একজন নতুন মহিলা পুলিশ অফিসারকে দেওয়া হয় যার নাম দিব্যা। অন্যদিকে আম্বিকা আসে একটা পাবে, আর সেখানে তার সাথে দেখা হয় এলভিন নামের একজন ছেলের। এই ছেলেটা আসে একই জায়গা থেকে পড়াশোনা করে এসেছে। তো এলভিন এসেই আম্বিকার সাথে পুরাতন সবকিছু নিয়ে কথা বলা শুরু করে। সারা রাত তার সাথে গল্প শেষে পরদিন আম্বিকা নিউজে দেখে আধিরের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না, বরং এটা ছিল একটা মার্ডার। আর এখন এই কেসটা সমাধান করার কাজ করবে অফিসার দিব্যা। তো দিব্যা মিডিয়াকে বলে যে এই কেসের সাথে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর আধিরের খুনিকে খুব জলদি ধরা হবে। তো আম্বিকা তো এটা শুনে খুব ভয় পেয়ে যায়, কারণ তারও সম্ভাবনা আছে এই কেসে ফেসে যাওয়ার। যাই হোক, তো পরদিন নিয়ম অনুযায়ী পুলিশ স্টেশনে আসতে হয় আম্বিকাকে। দিব্যা তখন তাদের হানিমুনের ছবি দেখে আম্বিকাকে বলে, এই ছবিগুলো তুমি তুলেছ? আম্বিকা বলে, হ্যাঁ আমিই তুলেছি। দিব্যা তখন বলে, হানিমুনের ছবি? আচ্ছা, তো এর আগেও কি তুমি লোকেদের হানিমুনে গিয়েছিলে? আম্বিকা জানায় না। দিব্যা তখন বলে, তো হানিমুনে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল? কোনো চেঁচামেচি বা ঝগড়া হয়েছিল কি? আম্বিকা বলে, আপনি কি ওয়াইফকে সন্দেহ করছেন? দিব্যা বলে, প্রশ্ন করাটা আমার কাজ,
তাই যতটা প্রশ্ন করছি ঠিক ততটাই উত্তর দিবে, উল্টো প্রশ্ন করবে না। আধির আর তোমার মধ্যে কেমন বন্ধুত্ব ছিল বলো তো? এইবার তো থতমত খেয়ে যায় আম্বিকা। সে কি বলবে আর কি বলবে না এটাই ভেবে পাচ্ছিল না। তারপর সে বলে তাদের মধ্যে শুধুমাত্র প্রফেশনাল সম্পর্কই ছিল। তো এরপরই আম্বিকা রিসোর্টে সেই থাপ্পড় দেওয়া মহিলাটার কথা বলে। এটা শুনে দিব্যা তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওই মহিলার নাম জানো? আম্বিকা বলে, না, নাম জানি না, কিন্তু আমি তার ছবি তুলেছি। তো এরপরই দিব্যা তাকে ছবি দিতে বলে। যাই হোক, এরপর আম্বিকা বাড়ি আসে আর তার ফ্রেন্ডকে এই সবটা বলে। তার ফ্রেন্ড এইসব শুনে বলে, রিহানের খবর তো তারা চাইলেই পেয়ে যাবে, কিন্তু তারা যদি আধিরের মোবাইল থেকে তোর মেসেজ পায় তাহলে তো সব ঘেটে যাবে, কারণ সেটা তো খুব মারাত্মক প্রমাণ হতে পারে তোর দোষী প্রমাণিত হওয়ার জন্য। সবাই তো তোকেই দোষী মনে করবে। এদিকে দেখা যায় দিব্যার স্বামী অনিমেষের সাথে তার সম্পর্কটা খুব একটা ভালো না। দিব্যা সব সময় তার কাজে ব্যস্ত থাকে, কারণ অনিমেষ এমন কিছু ভুল করেছে যা সে এখনো ক্ষমা করে উঠতে পারেনি। তো অনিমেষ বলে, তুমি যদি তোমার কাজটাকে সাইড করে আমাদের সম্পর্কে একটু নজর রাখতে তাহলে আজকের দিন দেখতে হতো না। দিব্যা তখন বলে, লজ্জা করে না তোমার নিজের দোষ ঢাকতে এইসব বলছো? অনিমেষ বলে, আমি আমার ভুলের জন্য তো অনেক ক্ষমা চেয়েছি, আর কিভাবে ক্ষমা চাওয়া যায় বলো তো? দিব্যা তখন আর কিছুই বলে না, চুপচাপ তার কাজে চলে যায়। তো এরপর দিব্যা চলে আসে সেই মহিলার সাথে দেখা করতে যে অধীরকে থাপ্পড় দিয়েছিল, আর তার নাম মালবিকা। মালবিকা অধীরের মৃত্যুর খবর পেয়ে বলে, কর্মফল, সবাই সবার কর্মফল ভোগ করবে। এসব শুনে দিব্যা বলে, তাহলে আপনি তাকে আগে থেকেই চেনেন? মালবিকা বলে, নাতাশা মারা যাওয়ার পর আমি প্রথম তার সাথে রিসোর্টে দেখা করি, আর আমার ওই মুহূর্তে প্রচুর রাগ চলে এসেছিল, তাই আমি তাকে থাপ্পড় দিয়ে দিয়েছি। আমার তো ইচ্ছা করছিল আরো কয়েকটা দিই, কিন্তু আমি তো আর তার মতো খুনি না। দিব্যা তখন বলে, তাহলে এটাই আপনার শেষ দেখা ছিল? মালবিকা বলে, না, আমি তাকে সেই রাতেও দেখি যে সে তার স্ত্রীকে রেখে অন্য কারো দরজায় নক করছে। সে খুনি হওয়ার সাথে সাথে বিশ্বাসঘাতকতাও করছিল তার স্ত্রীর সাথে। তো এসব শুনে অফিসার রফিক বলে, আর আপনি এসব কিভাবে জানেন? মালবিকা তখন বলে, কারণ তার স্ত্রীর নাম ছিল জয়া, আর সে ডাকছিল আম্বিকা আম্বিকা বলে। দিব্যার তো এখানে যা বোঝার বোঝা হয়ে যায়, তাই সে উঠে চলে যায়। অন্যদিকে আধিরের মা নীনাকে আধিরের বাবা রামেশ এসে বলে, তুমি ইনভাইট করেছিলে সবাইকে? জয়া তখন এসে বলে, আমি সবাইকে করে দিয়েছি। রামেশ তখন তাকে বলে, জয়া প্লিজ তুমি এসবের থেকে দূরে থাকো, আমি আর নীনা সব সামলে নিব। নীনা তখন বলে, রামেশ এইভাবে কথা বলবে না, সে কিন্তু আমাদের আধিরের স্ত্রী। তো কিছু সময় পর দিব্যা দেখা করে জয়ার সাথে, আর তাকে আধিরের মোবাইলের সেই মেসেজগুলো দেখায় আর বলে, এই মেসেজগুলো দেখার পর এটা স্পষ্ট হয় যে ওই ফটোগ্রাফারের সাথে তার কোনো সম্পর্ক ছিল। জয়া এসব দেখে বলে, বাহ, আর আমি ভেবেছিলাম আমরা হয়তো ফ্রেন্ড হয়ে গিয়েছি। আমি আম্বিকাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, আর এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে। দিব্যা তখন তাকে বলে, আমি টাইম চেক করে জানতে পেরেছি তুমি আর আধির যখন ঘরে ছিলে তখন আম্বিকা ছিল রিহেনের সাথে। এটা শুনে জয়া বলে, এই রিহেনটাকে? দিব্যা বলে, কেন, তুমি রিহেনকে চেনো না? আম্বিকা তো বলেছিল তোমরা চারজন একসাথেই ছিলে। জয়া এখন একেবারেই মানা করে যে এই সম্পর্কে সে কিছুই জানে না। যাই হোক, তো এখানে কথা বলা শেষে দিব্যা চলে যায়। অন্যদিকে দিব্যা আম্বিকাকে ধরতে একটা বিয়ে বাড়িতে আসে, কারণ সেখানে সে ছবি তুলতে এসেছে। আর আম্বিকা দিব্যাকে দেখেই বুঝতে পারে সে মেসেজের কারণে ফেসে গিয়েছে, তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর দেখা যায় সে তাদের হাত থেকে পালিয়েও যায়। দিব্যা এরপর তার অফিসারদের বলে আম্বিকার ব্যাপারে সব ডিটেলস বের করতে, আর সিম অন থাকলে সেটা চেক করতে, আর তার কোনো ক্রেডিট কার্ড থাকলে সেটা ট্র্যাক করতে হবে, তাহলে তাকে খুব সহজেই ধরা যাবে। পালিয়ে আর যাবে কোথায়? এদিকে আম্বিকা তো প্রথমেই তার মোবাইল সিম সহ ফেলে দেয়, আর পরে ক্রেডিট কার্ডও সে ইউজ করা বাদ দিয়ে দেয়। সে চলে আসে এলভিনের কাছে হেল্পের জন্য, তবে তার কাছে সরাসরি হেল্প চায় না। এমনিতেই তার বাড়ি যাওয়ার কথা বলে সে তার সাথে দেখা করে, কারণ আম্বিকা নিজের বাড়ি যাওয়া মাত্রই ধরা পড়ে যাবে। এদিকে দিব্যাকেও তার সিনিয়র অফিসার প্রেসার দিচ্ছিল আম্বিকাকে ধরার জন্য। এই নিয়ে খবরের কাগজেও লেখালেখি হয়। তো এলভিন বাজারে আসার পর সে একটা খবরের কাগজে এটা পেয়ে বুঝতে পারে যে আম্বিকা পালিয়ে আছে তার বাড়িতে। তাই এলভিন এসেই আম্বিকাকে বলে, এটা কি? আম্বিকা তখন বলে, দেখো আমি নির্দোষ, তাই বাধ্য হয়েছি পালাতে। এলভিন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি নির্দোষ হলে পালাবে কেন?
আম্বিকা বলে, কেন জানো না? তারা হচ্ছে ধনী, আর এইসব ধনীদের কাজই এটা। তারা সবসময় সাধারণ একজনকে ধরে তার উপর দোষ দিয়ে নিজেরা বেঁচে যায়। আর আমাকে দোষী করা তো সবচেয়ে সহজ ছিল, তাই না? তাই তারা সেটাই করেছে। আর আমি নিজেকে এভাবে জেলে পচে মরতে দিতে পারি না, তাই আমি পালিয়ে এসেছি। এলভিন তখন আম্বিকার কথায় বিশ্বাস করে, কারণ তাকে সে কলেজ থেকে পছন্দ করত। তাই এলভিন বলে, আচ্ছা তাহলে এখন তোমাকে নির্দোষ প্রমাণ করার দায়িত্ব আমার। চলো আমরা শুরু থেকেই শুরু করি, কারণ তোমাকে নির্দোষ প্রমাণ করতে চাইলে আধিরের আসল খুনিকে ধরতে হবে। এলভিন বলে, এইসব কেসে খুনি সবসময় আপনজন হয়। হতে পারে জায়া, কারণ জায়াকে আধির চিট করছিল, আর এটাও হতে পারে জায়া তোমার সিক্রেটটা জানতো। আম্বিকা তখন বলে, না এটা সম্ভবই না, কারণ জায়াই তো আমাকে নিজে কল করে হানিমুনে যেতে বলেছে। তাহলে এলভিন এসব শুনে বলে, তাহলে তুমি এবার বিষয়টাকে এইভাবে ভাবো যে এটা আসলে কোনো হানিমুন ট্রিপ ছিল না, বরং এটা আগে থেকেই পরিকল্পনা করা একটা মার্ডার ট্রিপ ছিল। আম্বিকা নিজেও তো এই বিষয়ে ভেবে শকড। তো এরপরই তারা আসে জায়াকে ফলো করতে করতে, কারণ তাদের এবার জায়ার মোবাইলটা চাই। আর এলভিন হাত সাফাইয়ের কাজে খুবই পারদর্শী ছিল। তো আজ আধিরের জন্য সবাই শোক পালন করতে তার বাড়িতে আসে। সেখানে এই এলভিনও ছিল, যাকে সে পরিচয় দেয় আধিরের কলেজ ফ্রেন্ড হিসেবে। তখনই সেখানে নিখিল নামের একজন আসে, যে আধিরের সাথেই পড়তো, তার ফ্রেন্ড ছিল। যা বলে, আধির তোমার ব্যাপারে অনেক বলেছে নিখিল, আর এই হচ্ছে এলভিন, সেও তোমাদের সাথেই পড়তো, চিনবেই তো তাই না? এবার তো এলভিন ফেসে যায়। তখনই সেখানে এয়ারপোর্টে আম্বিকা বলে বলে দেয় যে আধিরের কলেজের নাম, ব্যাচ নাম্বার, এই সব কিছু। তাই এগুলো বলে এলভিন কান্নার ভান ধরে। পরে সেখানে দিব্যা আর তার সিনিয়র অফিসার দিগ্বিজয় আসে। রমেশ তখন দিব্যাকে বলে, দিগ্বিজয় তো তোমার উপর বিশ্বাস করছে, কিন্তু আমি পারছি না। তুমি খুনিকে ধরতে পারলে না, তাকে পালাতে দিলে। দিগ্বিজয় বলে, স্যার আর এরকম ভুল হবে না। দিব্যা তখন বলে, ওই মেয়েটা খুব দ্রুতই ধরা পড়বে স্যার, আপনি চিন্তা করবেন না। রমেশ বলে, ঠিক আছে, এমন হলেই ভালো, না হলে কি হবে সেটা আমি নিজেও জানি না। এদিকে এলভিন জায়ার মোবাইলটা চুরি করেই নেয়। পরে তারা সেটা ওপেন করে জানতে পারে জায়া জুবিন নামের কারো সাথে কথা বলার চেষ্টা করছে, আর তাকে সময় দিয়েছে আজ রাতে। তাই এলভিন বলে, এই জুবিনটাকে সেটা জানতে হলে আমাদেরকে তাকে ফলো করতে হবে। তো সেই কথা মতোই রাতে বেরিয়ে যায় এলভিন আর আম্বিকা। দেখা যায় জায়া একটা জায়গায় এসে একজনকে জড়িয়ে ধরে। আম্বিকা আর এলভিন জানালা দিয়ে লুকিয়ে দেখে যে সেটা অন্য কেউ না, বরং রিহেন। আর এই কারণেই জায়া পুলিশের কাছে মিথ্যা বলেছে যে রিহেন নামের কাউকে সে চেনেই না। তাহলে কি খুনটা জায়া আর জুবিনই করেছে? সেটাই আমরা এখন জানবো। তো আম্বিকা এই সবকিছু জানার পর সেখান থেকে পালাতে যায়, কিন্তু তাকে জায়া দেখে ফেলে। আম্বিকা আর এলভিন পুলিশকে বলার জন্য যেতে থাকে, কিন্তু জায়া তাকে আটকে বলে, সে আমার বয়ফ্রেন্ড নয়, আমার ভাই। 3 বছর হলো জেলে ছিল, তারপর কিছুদিন হয়েছে বেরিয়েছে। আম্বিকা এসব শুনে বলে, তোমরাই তাহলে খুন করেছিলে, আর দোষ আমাকে দিচ্ছ। জায়া বলে, চলো বাকি কথা বসেই বলা যাক। এরপরই জায়ার ফ্ল্যাশব্যাক দেখা যায়। জুবিন জায়ার কোন এক দোষের জন্য 3 বছর জেলে ছিল। 3 বছর পর জায়া তার সাথে দেখা করে আর বলে, আমি তোর জন্য এমন কিছু করতে যাচ্ছি যে তুই সব সময় মনে রাখবি। আমি ইরানির ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। এরপরে আমি জায়া আধির ইরানি হয়ে যাব। তারপর আমাদের টাকা পয়সার অভাব হবে না। আমি এরপর সব সময় তোরও খেয়াল রাখতে পারবো। তো এর কিছুদিন পরই জায়া জানতে পারে আধির তাকে চিট করছে, আর তাই সে আধিরকে ডিভোর্স দিতে চায়। কিন্তু জুবিন তাকে অনেক জোর জবরদস্তি করে যে সে যেন এইসব না করে, আর করলেও যেন টাকা পয়সা না ছাড়ে। তখন জায়া বলে, আমাকে দিয়ে রমেশ ইরানি একটা ডিল সাইন করিয়েছে, যেখানে লেখা আছে আমি তাকে ডিভোর্স দিলে কোনো সম্পত্তি বা ব্যবসার ভাগ পাবো না। তাই জুবিন বলে, তাহলে যা, এই সব কিছু ভুলে তার কাছে ফিরে যা। জায়া তখন বলে, আমি পারছি না ভাই, আমি যখনই তার ফেস দেখছি আমার মনে পড়ে যাচ্ছে তার ধোকার কথা, আমার দম বন্ধ হয়ে আসে। তখন জুবিন বলে, তাহলে তাকে মেরে দেই। এরপরই তারা খুনের পরিকল্পনা করে। সেই মতোই তারা মালদ্বীপে যায়। পাবে ড্রিঙ্কসে বেহুশ হয়ে যাওয়ার মেডিসিন জুবিনি মিশায়, আর পরে বিচ থেকে তাকে রুমে আনার পর জুবিনি মেসেজ পাঠায় আধিরকে। তার পরিকল্পনা ছিল আধির এই ঘরে আসলেই তাকে খুন করবে আর দোষ চাপিয়ে দিবে আম্বিকার উপর। তবে জায়ার তখন মন বদলে যায়, কারণ সেই দিন জায়ার প্রাণ বাঁচিয়েছিল আম্বিকা। তাই জায়া এসে তার ভাইকে অনেক বোঝায় আর এই খুন করা থেকে আটকায়। আর এই হচ্ছে জায়া এবং জুবিনের মালদ্বীপের ব্যাক স্টোরি। তো এলভিন আর আম্বিকা এই সব শোনার পর বলে, তাহলে এবার পুলিশ দেখবে বাকিটা। জায়া বলে, আমি জানি কে খুন করেছে আধিরকে, আমাকে তুমি ঠিক 48 ঘন্টা সময় দাও, আমি বের করে আনবো সেই খুনিকে।
থেকে। আম্বিকা তখন বলে, তো সেটা কিভাবে? যা বলে, আমি সন্দেহ করছি এই খুনের পেছনে রমেশ ইরানির হাত আছে, কারণ আমি মালদ্বীপে দেখেছি রমেশ ইরানির সেক্রেটারি অরবিন্দ আধিরকে ফলো করছিল, আর আধিরও তাতে খুব বিরক্ত ছিল। তারপর তাকে আজ আমি শোক সভায়ও দেখেছি, যেখানে অরবিন্দ এবং রমেশ কোনো একটা পেন ড্রাইভ নিয়ে কথা বলেছে, যেটা ছিল আধিরের কাছে। এখন আমাদেরকে সেই পেন ড্রাইভটাই খুঁজে বের করতে হবে। আম্বিকা তখন বলে, সেটাতে কি ছিল? যা বলে, হতে পারে রমেশ ইরানির কোনো একটা সিক্রেট ছিল যা ওই পেন ড্রাইভের মধ্যেই আছে, কারণ তাদের কোম্পানির তো অনেক কাহিনী, যা বাইরে আসলে সব ধ্বংস হয়ে যাবে তার। আম্বিকা তখন বলে, সেটা কিভাবে আমরা খুঁজে বের করব? উত্তরে জায়া বলে, এই কাজ আমার উপর দিয়ে দাও, আর যদি সময়ের মধ্যে আমি আমার কাজ শেষ করতে না পারি, তাহলে আমি নিজেই পুলিশের কাছে সব সত্যিটা বলে দিব। আম্বিকাও তখন রাজি হয়ে যায়, কিন্তু তাকে বারবার মানা করছিল এলভিন। এলভিন বলে, এদেরকে বিশ্বাস করাটা অতিরিক্ত ঝুঁকি হয়ে যাচ্ছে, কিন্তু আম্বিকা এলভিনের কোনো কথাই শোনে না, আর সেখান থেকে চলে আসে। গাড়িতে বসে আম্বিকা বলে, এবার আমরা কি করব? এলভিন বলে, অপেক্ষা, এছাড়া তো আর কিছুই করার নেই। আম্বিকা তখন বলে, আমি তাদের দুজনকে বিশ্বাসই করতে পারছি না। তখনই এলভিন তার মোবাইল থেকে দেখায় সব রেকর্ড করে রেখেছে সে। ওই সময় সেখানে জুবিন আসে আর বলে, একটু বেশি স্মার্ট হতে চেয়েছিলে তাই না? তুমি কি ভুলে গেলে তুমি আমার সাথে পাঙ্গা নিতে চাইছো? তো তারপরে তাদের দুজনকে ঘরে এনে বসিয়ে রাখে জুবিন, যাতে করে জায়া পেন ড্রাইভ পাওয়ার আগ পর্যন্ত এরা পুলিশ স্টেশনে না যেতে পারে। অন্যদিকে দিব্যাকে রফিক বলে, ম্যাডাম, আপনি এটা ভেবে দেখেছেন যে আম্বিকার আধিরের সাথে সম্পর্ক ছিল বলেই কিন্তু এটা প্রমাণ হয় না যে সে খুনি? তো তখনই সেখানে সিবিআই এর লোক আসে দিব্যার সাথে কথা বলতে। এদিকে জায়াকে রমেশ বলে, এই যে তুমি ফেক কেয়ার করছো, এটা বন্ধ করে দাও। আমি জানি তুমি এসব করছো টাকার জন্য, তাই এগুলো বন্ধ করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। জায়া বলে, কেন? আপনি হঠাৎ করে আমাকে অপছন্দ কেন করেন? আগে তো আমাকে খুব পছন্দ করতেন, কারণ আপনার ছেলেকে আমি এসে ঠিক করেছিলাম, আর আপনার কোম্পানিরও নাম হয়েছিল। আর এখন আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন? কিন্তু সেটা হবে না। আমি যতদিন না খোঁজ পাবো তার আসল খুনিকে, ততদিন তো আমি কোথাও যাব না, আর আমি তার আসল খুনিকে পাওয়ার আগ পর্যন্ত থামবও না। তো তারপরে জায়া খোঁজ শুরু করে পেন ড্রাইভের, আর তখনই সে আধিরের বেডরুমে একটা কার্ড পায়। আর ঠিক সেই সময়ই জায়া কল করে আম্বিকাকে, আর জুবিন বলে, জায়া পেয়েছিস? জায়া বলে, জুবিন তুই? জুবিন তখন তাকে জানায়, হ্যাঁ, তারা আসলে একটু বেশি স্মার্ট হতে গিয়েছিল, কিন্তু আমি সামলে নিয়েছি। এবার বল, তুই পেন ড্রাইভ পেয়েছিস? জায়া বলে, আসলে আমার মনে হচ্ছে আমি পেয়ে গিয়েছি। আম্বিকা তখন ফোন নিয়ে জিজ্ঞেস করে, জায়া পেয়েছো? জায়া বলে, হ্যাঁ হয়তো বা, আর কালই সবকিছু সামনে আসবে, তোমরা আমার সাথে দেখা করো। জুবিন জানে সেই জায়গা, সেই তোমাদেরকে সেখানে নিয়ে আসবে। এদিকে দিব্যা এসে রমেশকে বলে, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। রমেশ বলে, কি বলতে চাও? দিব্যা বলে, আপনার ইরানি ফার্মাতে ফেলিয়ান মেডিসিন তৈরি হয়, সেটার সব সাইড ইফেক্ট থেকে শুরু করে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, এইসব নিয়ে আপনাকে সাবধান করা হয় রিসার্চ টিম থেকে, কিন্তু আপনি তা মানেননি। এই ব্যাপারটা আধির নিজে এসআইটি কে কনফার্ম করে, সে স্বীকার করেছিল এই সবটা। রমেশ তখন বলে, এসব মিথ্যা কথা, আপনি যদি এই বিষয় রেখে আধিরের খুনিকে ধরার কাজ করেন তাহলেই মনে হয় ভালো হবে। দিব্যা তখন বলে, আধিরের কাছে কিন্তু সব প্রমাণ ছিল, সেই সব রিসার্চ পেপার, ইমেলস, এই সবগুলো, আর এগুলো একটা পেন ড্রাইভের মধ্যে আছে, সেটাই আধির দিতে যাচ্ছিল ফিরে এসে, কিন্তু সে এসআইটি কে দেওয়ার আগেই তার মৃত্যু হয়। তাই যদি এগুলো আধির দিয়ে দিতে পারত, তাহলে আপনি হয়তো আজ এখানে বসে থাকতেন না। তাই সন্দেহটা আপনার দিকেও কিন্তু যায়। এসব শুনে রমেশ হেসে দেয় আর বলতে থাকে, আপনি জানেন তো, অনেক সময় মেধা হয়ে যায় ভয়ঙ্কর। আমি আপনার মতো অফিসারদের এইরকমই পরামর্শ দিয়ে থাকি, তাই যতটা কাজ দেওয়া হয়েছে ততটাই করুন, এর বেশি বোঝার চেষ্টা করবেন না। তো এরপরই দিব্যা সেখান থেকে চলে যায়, আর রমেশ অরবিন্দকে বলে, এই অফিসারের হাতে যেন ওই পেন ড্রাইভটা না পড়ে, আর ওই জায়ার ব্যাপারটাও দেখো, সে নিশ্চিত কিছু একটা করছে। এদিকে জায়া আম্বিকাদের নিয়ে একটা ক্লাবে আসে, যেখানে আধির আসতো সুইমিং করতে, আর জায়ার ধারণা পেন ড্রাইভ থাকলে এখানে লকারেই আছে, কারণ আধিরের প্রিয় জায়গা এটা। আর এখানে অরবিন্দ এসে নিশ্চিত চেক করেনি। তারপরই জায়া ভেতরে আসে, আর এখানে এসেই রিসেপশনে বলে, আমি আমার হাজবেন্ডের লকারটা অ্যাক্সেস করতে চাই। তো এরপরই সেখানের মেয়েটা তাকে নিয়ে যায় ভেতরে। তখনই আর একটা মেয়ে আম্বিকাকে দেখে চিনতে পারে, কারণ তার ছবি পেপারে ছিল। তাই আম্বিকারা ভেতরে যাওয়ার পরই মেয়েটা পুলিশকে কল করে দেয়। অন্যদিকে জায়া লকার খোঁজ করে দেখে সেখানে তো কোনো পেন ড্রাইভই নেই, কিন্তু এলভিন তার বুদ্ধি কাজে লাগায় আর লকারের চারদিকে চেক করে দেখে সেটা উপরে লাগিয়ে রাখা আছে। তো ফাইনালি তারা পেন ড্রাইভটা পেয়েই যায়। তবে ততক্ষণে পুলিশ চলে আসে আর অরবিন্দ।
তখন তারা পুলিশের থেকে কোনো মতে পালিয়ে যায়, তবে তার বিনিময়ে ধরা পড়তে হয় এলভিনকে। এলভিনকে তখন দিব্যা বলে, তুই তাদেরকে হেল্প করলি কেন পালাতে? কি স্বার্থ আছে তোর? এলভিন বলে, আপনি এইভাবে আম্বিকাকে দোষী বলছেন কেন? সে নির্দোষ আর সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, তাই আমি তাকে হেল্প করেছি। দিব্যা তখন বলে, সে নির্দোষ নাকি না তা তো পরে দেখা যাবে, কিন্তু আগে তুই জেলে যাবি তাদেরকে হেল্প করার জন্য। এলভিন বলে, আপনি কি ভেবে দেখেছেন যে রমেশও খুনি হতে পারে? কিন্তু তাকে তো সন্দেহ করবেন না, কারণ সে অনেক পাওয়ারফুল। এটাই তো আপনাদের বিচার। তখন দিব্যা বলে, এখানে রমেশ কিভাবে আসলো? যাই হোক, আমি জানতে চাইছি মিসেস ইরানি আর আম্বিকা মিলে কি ঝামেলা পাকাচ্ছে, তাদের পরিকল্পনাটা কি? এলভিন বলে, আরে আমি তো জানিই না তারা কি চাইছে আর কি করবে। আমি শুধু জানি আম্বিকা নির্দোষ, যা আপনারা বোঝারই চেষ্টা করছেন না। দিব্যা তো এই সময় খুব রেগে যায়। তখনই রফিক এসে বলে, ম্যাডাম, মালদ্বীপের সিসি ক্যামেরায় ফুটেজ পেয়েছি, অনেক কষ্ট করে কালেক্ট করতে হয়েছে, তাই আপনি গিয়ে এটা ভালো করে একবার দেখে নিন, আমি একে দেখছি। তো তারপরে দিব্যা সেটা দেখতে যায় আর রফিক এলভিনকে বলে, কি রে এলভিন, এই এলভিন আবার কেমন নাম? কোনো ফ্রিজের নাম নাকি? তো রফিক আসলে এরকম ভাবে জোকস করছিল বেচারা এলভিনকে নিয়ে। এদিকে জুবিন, জায়া এবং আম্বিকাকে নিয়ে আসে রমেশের একটা ফার্ম হাউসে। জুবিন বলে, যদি রমেশ জেনে যায় তখন? জায়া বলে, আমার মনে হয় না জানবে, কারণ সে হয়তো এটাও জানে না যে তার এখানে একটা ফার্ম হাউস আছে। আমি আর আধির প্রায় সময় এখানে আসতাম, আমাদের দুজনের অনেক স্মৃতি আছে এখানে। তো আম্বিকা বলে, এবার আমাদের কাজ হচ্ছে ওই পেন ড্রাইভ চেক করা, তার সব ইনফরমেশন দেখা, আর এরপর রমেশ ইরানিকে শাস্তি দেওয়া। সে যা ডিজার্ভ করে সেটাই দিব তাকে। অন্যদিকে অরবিন্দ রমেশকে বলে, স্যার, আমি অনেক চেষ্টা করেছিলাম লকারের অ্যাক্সেস নিতে, কিন্তু তখনই সেখানে অফিসার দিব্যা এসে যায় আর আমি কিছুই করতে পারিনি। রমেশ তখন বলে, তোমাকে আমি কেন হায়ার করেছি তাহলে, যদি এতটুকু কাজও না করতে পারো? আমি আমার ছেলেকে হারিয়ে একটু শোক প্রকাশ করারও সময় পাইনি, এখন তোমার কারণে আমি আমার কোম্পানিটাও হারাতে বসেছি। এদিকে সিসি ক্যামেরা চেক করে দিব্যা, আর সেখানে আম্বিকার কথা মতোই সে রিহেনকে দেখতে পায় যে সে তার সাথে আছে। তাহলে এবার দিব্যা ভাবে, জয়া মিথ্যা কেন বলেছিল? সে কেন বলেছিল রিহেনকে সে চেনেই না? অন্যদিকে পেন ড্রাইভের মধ্যে প্রথম একটা ভিডিওতে দেখা যায় রমেশকে জানানো হচ্ছে এই মেডিসিনের জন্য মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, তাই এটা বন্ধ করতে হবে। কিন্তু রমেশ বলে, না, ফেক রিপোর্ট করো আর এই মেডিসিনকে চালাও, কারণ আমাদের কোম্পানির অবস্থা ভালো না। এসব দেখে জায়া বলে, তার মানে রমেশ সব জানতো, সে জেনে শুনে এইসব করেছে। আম্বিকা বলে, হ্যাঁ, কিন্তু ভিডিওটা ক্লিয়ার না, আমরা আগে চাই আধিরকে খুন করার প্রমাণ, তাই পরের ভিডিও দেখি চলো। তখন জুবিন বলে, আচ্ছা তোমরা ভিডিও দেখো, আমি খাবারের ব্যবস্থা করে আসছি। তো এবারও দেখা যায় এই শয়তান জুবিন তার ব্যাগ থেকে কিছু একটা ওষুধ নিয়ে যায়, হয়তো তার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছে। এদিকে কমিশনার দিগ্বিজয় দিব্যাকে ডেকে বলে, কি দরকার ছিল রমেশ ইরানির অফিসে যাওয়ার? অনেক হয়েছে, আর তুমি এই কেস নিয়ে কাজ করবে না, আমি এই কেস অফিসার মন্দারকে দিয়ে দিচ্ছি, সে এইসব সমাধান করবে। দিব্যা তখন বলে, কিন্তু স্যার, আমি মাত্রই মালদ্বীপের ফুটেজ পেয়েছি যেখানে তৃতীয় ব্যক্তি ছিল, যার কথা আম্বিকা বলেছিল, আর মিসেস ইরানিও কিছু একটা করছে, তার উপর রমেশও কিছু লুকিয়ে রাখছে। এখন বিষয়টা মারাত্মক জটিল পর্যায়ে আছে। দিগ্বিজয় বলে, হ্যাঁ, যা জানো তা মন্দারকে বলো, কিন্তু তুমি আর কিছুই করবে না। এদিকে জায়াকে আম্বিকা বলে, তোমার হয়তো খারাপ লাগবে, কিন্তু তোমার মনে হচ্ছে না যে জুবিনকে বিশ্বাস করা উচিত না? সে একজন ক্রিমিনাল, আর এখানে সে এসেছে শুধুমাত্র পেন ড্রাইভের জন্য, তাই প্লিজ তাকে অন্ধের মতো বিশ্বাস করো না, সে কিন্তু একজন ক্রিমিনাল। জায়া বলে, না, সে ক্রিমিনাল নয়, আসল ক্রিমিনাল আমি। তো দেখা যায় 3 বছর আগে জায়া একজন মহিলাকে প্রাণে শেষ করে ফেলে, আর সেই দোষটা জুবিন নিজের ঘাড়ে নিয়ে নেয় আর চলে যায় জেলে। তো জায়া তাই তাকে এত বিশ্বাস করে। আম্বিকা তখন বলে, কিন্তু আমি বিশ্বাস করি না, সেই আধিরকে মারার জন্য পরিকল্পনা করেছিল, আর হয়তো সে তোমার কথায় তার পরিকল্পনা বদলায়নি, আর সত্যি সত্যি খুনটা সে করেছিল। একবার ভেবে দেখো, এইভাবে তাকে বিশ্বাস করো না। কিন্তু জায়া তার কোনো কথাই রাজি নয়, সে তার ভাইকে একবারও সন্দেহ করবে না বলে জানিয়ে দেয়। আম্বিকা বলে, জুবিন এখানে এসেছে এই পেন ড্রাইভের জন্য, কারণ সে জানে এই পেন ড্রাইভ তাকে অনেক ধনী করতে পারবে। তখনই কথা বলতে বলতে আম্বিকার হাত লেগে জুবিনের ব্যাগটা পড়ে যায়, আর এরপরই জায়া জুবিনকে আসার পর বলে, তো এবার পরিকল্পনা কি? জুবিন বলে, এখন তো খাবো। জায়া বলে, তোর কাছে সবসময় কোনো না কোনো তো পরিকল্পনা থাকেই। জুবিন তখন বলে, আরে বাহ, আগে তো কখনো এইভাবে বলতি না, তার মানে ধীরে ধীরে সবই শিখছিস। জায়া তখন বলে, জুবিন বলবি কি পরিকল্পনা তোর? জুবিন তখন বলে, জায়া চুপ কর, শুনে নিবে সে, আমি কথা বলেছি মিস্টার ইরানির সাথে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুবিন কল করে রমেশকে বলে, কি ইরানি, তুই কি জানিস যদি তোর সত্যিটা সবাই জেনে যায় তাহলে তুই কত বছর জেলে থাকবি? রমেশ তখন জিজ্ঞেস করে, কে কে কথা বলছে? জুবিন বলে, আমি কে সেটা পরে জানবি, তবে আমার কাছে এমন একটা পেন ড্রাইভ আছে, তা যদি বাইরে আসে তাহলে তোর সব শেষ।
শেষ। কি বলিস, পুলিশ স্টেশনে গিয়ে দিয়ে আসবো? রমেশ তখন বলে, দেখো তুমি এরকম কিচ্ছু করবে না, তার বদলে তুমি যা চাইবে আমি তাই দিব। তো তারপরে জুবিন 10 কোটি টাকার কথা বলে। তো বর্তমানে জুবিন জায়াকে বলে, দেখ এই টাকা দিয়ে আমাদের জীবন সেট হয়ে যাবে, তাই যা গিয়ে পেন ড্রাইভটা নিয়ে আয়। জায়া তখন বলে, সেটা তো আম্বিকার কাছে। জুবিন বলে, নিয়ে আয় তাহলে। কিন্তু জায়া যায় না। তখনই জুবিন বলে, ঠিক আছে তাহলে আমিই যাচ্ছি, তুই এখানে থাক, তবে আগের বারের মতো কোনো গন্ডগোল যদি করতে যাস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। তো এরপরই জুবিন এসে আম্বিকাকে বলে পেন ড্রাইভ দিতে, কিন্তু আম্বিকা মানা করে। তাই জুবিন এবার তার গলায় চেপে ধরে। ওই সময় পেছন থেকে তার মাথায় আঘাত করে জায়া। তখনই জুবিন জায়ার গলা চেপে ধরে, আর সেই সময় আম্বিকা তার মাথায় আঘাত করতে শুরু করে দেয়। এর ফলে জুবিন বেহুশ হয়ে নিচেই পড়ে যায়। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন জুবিনের ব্যাগ পড়ে গিয়েছিল তখন সেখান থেকে তারা ওই পয়জনটা পায় যা দিয়ে আধিরকে মারা হয়েছিল। অর্থাৎ সেই রাতে জুবিন তার পরিকল্পনা মতোই আধিরকে খুন করেছিল, আর এটা জায়া জানতোই না। আম্বিকা বলে, এটা কি জায়া, দেখলে তো জুবিনই সেই খুনি, সেই খুনটা করেছে। জায়া তো এবার শকড হয়ে যায়। এত বিশ্বাস করেছিল সে তার ভাইকে, সেই তাকে এভাবে ধোকা দিয়েছে সে তো ভাবতেই পারছে না। আম্বিকা বলে, আমি আর তোমাদের বিশ্বাস করতে পারছি না। জায়া তখনই পেন ড্রাইভটা তাকে দেয় আর বলে, বিশ্বাস না হলে এটা নিয়ে এখান থেকে চলে যাও, তা আমাকে বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না এই সম্পর্কে। তো বর্তমানে এই সব ভেবে আম্বিকা জায়াকে ধন্যবাদ জানায়। জায়াও তাকে ধন্যবাদ জানায়, কারণ আজ তারা একে অপরের প্রাণ বাঁচিয়েছে। যাই হোক, তো এরপরই তারা গাড়ির চাবি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরই থানায় এসে দিব্যাকে জায়া একটা মিথ্যা কাহিনী বলে, কারণ তাকে আম্বিকা বলেছে সমস্ত সত্যিটা বললে সমস্যা হতে পারে, কারণ পুলিশ এটা বিশ্বাস করবে না যে তারা খুনের পরিকল্পনা করার পরও জায়া শেষে খুনটা করেনি, একা তার ভাই করেছে। তাই জায়া এসে আম্বিকার বলা কাহিনীটাই বলে যে জুবিনের রাগ ছিল জায়ার উপর, কারণ সে তার স্বামীর সাথে জুবিনকে পরিচয় করিয়ে দেয়নি, আর তাই জুবিন জায়াকে ব্ল্যাকমেইল করে টাকা নিত। আর মালদ্বীপে যাওয়ার আগে যখন জায়া মানা করে যে সে আর টাকা দিবে না, তখনই সেই খুন করে পয়জন দিয়ে। এসব শুনে দিব্যা বলে, কিন্তু তোমার কথাতে তো প্রমাণ হয় না যে জুবিনই আসল খুনি, আর তোমরা সেদিন পালিয়েছিলে কেন লকার রুম থেকে? আম্বিকা বলে, জায়া সন্দেহ করেছিল রমেশকে, তাই আমরা পেন ড্রাইভের জন্য যাই, তবে সেটা পাইনি। তো দিব্যা এদেরকে বিশ্বাস করে না আর তাদেরকে জেলেই রাখে। তখন আম্বিকা জায়াকে বুদ্ধি দেয় রমেশকে পেন ড্রাইভের কথা বলে এখান থেকে বেল নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। আর হয়ও তেমন, সে রমেশকে কল করে এবং রমেশ তার বেলও করায়। তো তারপর তারা এলভিনকেও ছেড়ে দেয়। কিন্তু তারা এই থানায় আসার আগেই সেই পেন ড্রাইভ রেখে আসে জায়ার জিমের বাথরুমে। তো জায়া এরপর আসে আম্বিকার ফ্ল্যাটে। বলতে গেলে কাহিনী শুরু হয় এবার আম্বিকার বাসা থেকে। আসল টুইস্টও এখানেই রিভিল হবে, যা আমরা কিছুক্ষণ পরই দেখতে পারবো। তো কিছু সময় পর আম্বিকাকে এসে তার ফ্রেন্ড বলে, তুই জানিস তো জায়া তোকে বিশ্বাস করে, যা শুরু করেছিস তা শেষ করতে পারবি? আম্বিকা বলে, আমি সব জানি, কিন্তু আমি তার বিশ্বাসের জন্য কাজ করছি না, আমি বড় কিছু করতে চাই, আর সেটাই করব, আমি তো কিছুই ভুলিনি। এরপর আম্বিকা সেই পেন ড্রাইভ এনে সেটা থানায় দিয়ে দেয়। পরদিন চারদিকে নিউজ হয় আর রমেশকে তার ক্রাইমের জন্য ধরা হয়। এই সব দেখে এবার আম্বিকার বাসায় এসে পড়ে জায়া, জুবিন এবং এলভিন। আর জুবিন বলে যে পয়জন তার ব্যাগে পাওয়া গিয়েছে এটা আসলে আম্বিকাই রেখেছে। আর এবার আমরা আসল আম্বিকাকে দেখি, তার ব্যাক স্টোরি জানতে পারি। আম্বিকাকে যখন এসে তার ফ্রেন্ড বলে, ভেবে দেখ পারবি বলতে? আম্বিকা বলে, হ্যাঁ। তখন এলভিন বলে, তুমি কার সাথে কথা বলছো? আম্বিকা তখন তাকায় আর হাসতে থাকে। এখানে আমরা দেখি যে সেখানে তো কেউ নেই, অর্থাৎ একা তার ফ্রেন্ড নয়, বরং তার কল্পনা, আর উনি হচ্ছে তার মা। আম্বিকা বলে, আমার মা টাইপ 2 ডায়াবেটিসের রোগী ছিলেন। ডাক্তার তাকে ইরানির মেডিসিন ফাইলিয়াম সাজেস্ট করে। মা এটা খাওয়ার পর থেকে ধীরে ধীরে তার ওজন কমতে থাকে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তার অবস্থা খারাপ হয়। আর আমি আমার মাকে আমার চোখের সামনে প্রতিদিন একটু একটু করে মরতে দেখি। তারপরে একদিন হার্ট অ্যাটাকে সে একেবারে মারা যায়। আমি ভেবেছিলাম আমার মা স্বাভাবিকভাবে মারা গিয়েছেন, কিন্তু একদিন নিউজে এই ফাইলিয়াম নিয়ে দেখি। পরে চেক করে বুঝতে পারি মাও এই মেডিসিন নিত। বুঝতে পারি আমার মাকে মার্ডার করা হয়েছে ইরানিদের মাধ্যমে, অর্থাৎ তাদের সেই মেডিসিনের জন্য। তাই এই নিয়ে আমরা কেসও করি, কিন্তু আমরা সব ভিকটিমরা সেই কেসে হেরে যাই। বুঝতে পারি ইরানিদের সাথে আমি পারবো না আইন দিয়ে, তাই অন্যভাবে গেম খেলতে হবে। জায়া সব শুনে বলে, আর তাই তুমি আমাদের ফটোগ্রাফার হয়েছিলে আধিরকে মারার জন্য? আম্বিকা বলে, হ্যাঁ, প্রথমবার তোমাদের বিয়ের আগেই তাকে মেরে দিতাম, কিন্তু তুমি এসে পড়ায় হয়নি। তারপর আবার যখন আমাকে হানিমুন ফটোগ্রাফার হিসেবে নেওয়া হয় তখন আর মিস করিনি। সেদিন পাবের ড্রিঙ্কসে আমি বিষ মিশিয়ে দেই, আর পরে বিচে গিয়ে সে মারা যায়। আর আমি আধিরকে মারার
জন্য একটুও গিল্টি না, বরং আমি তো অনেক ভালো কাজ করেছি। এসব শুনে জুবিন বলে, বাহ, এতদিন আমি নিজেকে ক্রিমিনাল ভাবতাম, কিন্তু তুই তো দেখি মাস্টার প্ল্যান করে রেখেছিলি। তারপর জুবিন তাকে গুলি করে দেয়, তবে সেটা গিয়ে লাগে এলভিনের গায়ে। আর পরে আম্বিকা বলে, দেখো, আমি জায়াকে কিচ্ছু করতে চাই না, আমি শুধু ইরানিকে শেষ করতে চাই, তাই তুমি চলে যাও, কারণ তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে। তাই পরে তারা পালিয়ে যায়। আর পুলিশ আসার পর আম্বিকা তার মতো গল্প বানিয়ে দিব্যাকে বিদায় করে। তবে আম্বিকা সেখান থেকে তাদের যাওয়ার পরপরই চলে যায়, কারণ সে জানে পুলিশ তার মায়ের মেডিসিন পেয়ে যাবে আর বুঝেও যাবে সেই আসল দোষী। আর হয়ও তেমন। দিব্যা একটা ভিডিওতে দেখে ইরানিদের বিরুদ্ধে প্রোটেস্ট করার মধ্যে আম্বিকাও আছে। আর পরে সে আম্বিকার মায়ের মেডিসিন চেক করে, যেগুলো তারা আম্বিকার রুম থেকে কালেক্ট করেছে। আর বুঝতে পারে আদিরের খুনি এবং সেই পেন ড্রাইভ ভাইরাল করা ব্যক্তি একজনই, আর সে হলো আম্বিকা। সেই সময় রাফিক তাকে কল করে, তবে তার ফোন বন্ধ দেখায়। তখন দিব্যা হেসে বলে, এতক্ষণে তো সে পালিয়ে গিয়েছে। আর এলভিন তার কথা মতো সেই হানিমুন ফটোগ্রাফারের নামে পডকাস্ট করে। অন্যদিকে জায়াও তার ভাইকে বলে সে আম্বিকাকে খুঁজে বের করে তাকে শাস্তি দিবেই। তখনই আম্বিকাকে দেখা যায় সে ফ্লাইটে আছে। এই সময় সে একটা শান্তির দীর্ঘশ্বাস নেয়, কারণ সে অবশেষে তার মাকে এবং সেই সমস্ত ভিকটিমদেরকে তাদের ন্যায় বিচার এনে দিতে পেরেছে। এটা ভেবেই আজ সে অনেক খুশি। এবং এরই সাথে এই প্রতিশোধের গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।